ঠাকুরগাঁয়ের সরকারি গোডাউনের ৪৫ টন চাল নিয়ে চালবাজি। যমুনার অনুসন্ধানে দুর্নীতি আর সিন্ডিকেটের কারসাজি, ধামা চাপা দিতে ঘুষের প্রস্তাব। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন বানচালের ষড়যন্ত্র বন্ধ হবে না। শঙ্কা বিএনপি নেতাদের, ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। গণ অভ্যুত্থানের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফিরবে পুরনো সমস্যাগুলো, মনে করেন প্রধান উপদেষ্টা। বললেন, লক্ষ্য অর্জনের কাছাকাছি সরকার। Election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. And imagine you have the election without doing other two things. Then you go back to the same old problem. অবাধ নিরপেক্ষ ভোটের জন্য ইসিকে শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন আয়োজনে অতীতের দেয়াল ভাঙাই কমিশনের বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার ঘটনায় বাড়িতে মাতম। স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল, ধারণা পুলিশের। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারব। স্বাধীনতা দিবসে ইসলামাবাদকে কঠোর বার্তা নরেন্দ্র মোদীর। ভারতকে ঠেকাতে এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, এবার এক চালবাজির গল্প শোনাবো আপনাদের। সরকারি গুদামের চাল ঠাকুরগাঁও থেকে আসার কথা ছিল ঢাকায়, কিন্তু সেই চাল মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অবশ্য ঢাকা থেকে জানানো হয়েছে ৪৫ টন চালই বুঝে পেয়েছে তেজগাঁও সিএসটি। কিভাবে এমন অসাধ্য সাধন হলো, নাহিদ হোসেনের ক্যামেরায় সেটাই জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। জুন মাসের 12 তারিখ ঠাকুরগাঁও খাদ্য গুদাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সরকারি চাল বোঝাই 2টি ট্রাক। নম্বর ঢাকা মেট্রো ট 206760 ও 206761। প্রতিটি ট্রাকে 22.5 টন করে মোট চাল চাপানো হয় 45 টন। একদিন পর 14 জুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে ভাই ভাই হাস্কিং মিলের গুদামে পাওয়া যায় মোট 57 টন চাল, যার মধ্যে ছিল ঠাকুরগাঁও খাদ্য গুদামের সিলমারা 1492টি বস্তা, প্রতি বস্তায় 30 কেজি করে, মোট প্রায় 45 টন চাল সেখানে। কিন্তু এগুলো তো ঢাকায় যাওয়ার কথা, তেঁতুলিয়ায় এলো কি করে? তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানের সময় গুদামের বাইরে রাখা ছিল একটি ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট 206761। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালায় চালক। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। চালক জানান, ঢাকা মেট্রো ট 206760 নম্বরের ট্রাকও একই জায়গায় চাল নামিয়েছে। এত বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদের ঘটনায় ভাই ভাই হাস্কিং মিলের মালিক শহীদুল ও ম্যানেজার সাদেকের নামে মামলা করেন তেঁতুলিয়া এলএসডির অপারেশন ইনচার্জ রুবেল আলম। বিল খুলতে বললে তারা অস্বীকৃতি জানায়, ওইখানে যারা লেবার ছিল। এরপরে ঘুরতে ঘুরতে সবগুলো রুম খোলার পরে দেখি যে আমাদের ঠাকুরগাঁও সদর এলএসডি লেখা চাউলের বস্তা আছে। দেখার পরে বিষয়টা সন্দেহজনক হয়, কারণ চটের বস্তায় তো চাউল অন্য কোথাও থাকার কথা না। আর চটের বস্তায় চাউল যদি থাকেই, সেখানে কি হিসেবে বিতরণ করা হয়েছে সেটার স্টেনসিল মারা থাকে, কিন্তু এখানে কোনো স্টেনসিল নাই। আমার হাতের এই কাগজটি পাওয়া গেছে ঠাকুরগাঁও এলএসডি থেকে, যেখানে পরিষ্কার করে ট্রাক দুটোর নম্বর আর তাতে চাপানো চাউলের পরিমাণ লেখা রয়েছে। সেদিন সেখান থেকে মোট ৪৫ টন চাল ট্রাকে তোলা হয়েছিল। কাকতালীয়ভাবে
পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও প্রায় ৪৫ টন চাল উদ্ধার করা হয়েছিল, সেটি লেখা রয়েছে মামলার এজাহারে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আবার ট্রাক দুটোর নম্বরও মিলছে হুবহু। ঠাকুরগাঁওয়ের এত চাল তেঁতুলিয়ায় গেল কেমন করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যায় ঠাকুরগাঁও এলএসডিতে। ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি নন অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান। একই মালবোঝাই ট্রাক তেঁতুলিয়ায় যায় কি করে, এ প্রশ্নে তার উত্তর, মালবোঝাই ট্রাক গোদামের গেট পার হওয়ার পর তার দায়িত্ব শেষ। গাড়িটা বের হয়ে তো সবই ডাউনের দিকে ওই ক্ষেত্রে তো আমরা খেয়াল করতে পারবো না, ডানে গেল না বামে গেল না উত্তরে গেল না দক্ষিণে গেল, ওই কথা বলবো না। যদিও সরকারি বিধি বলে অন্য কথা, সেটি উত্থাপনের পর তড়িঘড়ি করে শেষ করেন আলাপ। এক পর্যায়ে নিজের দায় এড়াতে টিম যমুনাকে টাকাও সেধে বসেন এলএসডির পরিদর্শক। না 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 একদমই তেঁতুলিয়ায় মজুদ থাকা বিপুল পরিমাণে চালের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এবার ঘটনাস্থল তেঁতুলিয়ার আজিজনগরে টিম যমুনা। যার গুদামে এখন পড়ে আছে জব্দ হওয়া চাল, তেঁতুলিয়া এলএসডির ওসি রুবেল আলমের এমন ভান যেন কিছুই জানেন না তিনি। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির প্রতিনিধি শফিকুল ইসলাম তখনও জানেন না এ নিয়ে কাজ করছে টিম যমুনা। বলেই বসলেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে 2 ট্রাক চাল। গাড়িতে চলে গেছে, আমাদের মাল রিসিভ হয়ে গেছে, আমাদের মালের কোনো সরকারি মাল তো যেভাবে রিসিভ হয়ে গেছে। আপনাদের গাড়িগুলো কি যমুনা ব্রিজ দিয়ে যায় নাকি ফেরি দিয়ে যায় কাজিরহাট দিয়ে? কোন দিকে যায় সেটাও বলতে পারবে। তো বেশি মাল নিলে আপনারা ওই ব্রিজ দিয়ে কি ফেরি হয়ে যায়। তেজগাঁও সিএসডি চাল যেখানে আসার কথা, তাদের দাবি চাল এসেছে। ৪৫ টন চাল বুঝে পাওয়ার রিসিভ কপিও দেখান পরিদর্শক নজরুল ইসলাম। তবে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি নন তিনি। অথচ চালগুলো সব জব্দ হয়েছে তেঁতুলিয়ায়। দরজা বন্ধ করতে হবে না। ট্রাকগুলো চাল নিয়ে ঢাকায় আসতে যমুনা সেতু অথবা কাজিরহাট ফেরিঘাট দিয়ে ঢুকতে হয়। ফেরিঘাটে 12 জুন থেকে 14 জুন সমস্ত টিকিট ঘেঁটে খুঁজে পাওয়া যায়নি ওই দুটো ট্রাক পার হওয়ার কোনো তথ্য। কাজিরহাট আরিচা অঞ্চল দিয়ে আপনাদের অনুসিদ্ধান্তের যে গাড়ি দুটির নাম্বার 206760 এবং 206761 নম্বরের গাড়ি আমাদের মেমোরিতে বা নথিতে কোনো জায়গায় পারাপার হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের নাই। তাহলে কি সেতু দিয়ে গেছে? যমুনা সেতু দিয়ে 6 চাকার ট্রাকে 22 টনের বেশি মালামাল পার করার কোনো সুযোগ নেই। টোল প্লাজার তথ্যও বলছে সেতু পার হয়নি ওই 2 ট্রাক। ওই জায়গা থেকে নিয়ে আপনার ওই যে ইশা আনলোড করতে আর কি তেতুলিয়া আজ তবে 206761 সিএসডিতে তো গেছে গাড়ি। আপনি ওই জায়গায় কর্মী দেখেন, সিএসডিতে কর্মী দেখেন। আপনি গেছিলেন কিনা? আপনি সিএসডি থেকে আপনি গেছেন? হ্যাঁ সিএসডিতে তো আমি অনেকবারই গেছি ভাই। এখন এখন প্রশ্ন হলো, যদি ধরা না পড়তো এই ৪৫ টন চাল তাহলে কি হতো? তেঁতুলিয়ার পরিদর্শক রুবেল আলমের কাছ থেকে জানা গেল খাদ্য গুদামের অন্ধকার কিছু গল্প। অবশ্যই আপনার মাল আপনি যদি আমাকে না বলেন যে আমি আপনাকে অফার করলাম স্যার চালটা বেশি দিয়ে আপনাকে 40 টাকা আমি ঠিক আছে চাল লেগে ইনভয়েস হলো পাসপোর্ট ভি ইনভয়েস চালান দিতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড যে ঠিকাদার তার হাতে দেওয়া সে যে মাল আর ইনভয়েস পৌঁছায় আমি পেয়ে গেলাম মাল পাচ্ছি। চাল আটকের পর গ্রেফতার হয়েছিলেন ভাই ভাই হাস্কিং মিলের ম্যানেজার সাদেক। এখন অবশ্য জামিনে রয়েছেন তিনি ও মিলের মালিক শহীদুল। এ ধরনের ঘটনার আড়ালে কত চালান যে খোলা বাজারে বিক্রি হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই। অথচ এই চাল থাকার কথা গরিবের পাতে। তদন্ত হয়, তবে সাজার তেমন কোনো নজির নেই। লোভের ঊর্ধ্বে উঠে কেউ কি দায়িত্ব নেবেন গরিবের চালের? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
জেল জীবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর নির্যাতন ও অমানবিক আচরণের সঙ্গে জড়িতদের বিচার দাবি করল বিএনপি। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে নেতারা অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে বিএনপি চেয়ারপারসনকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের মতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপি, কিন্তু 2015 সালের পর থেকে খালেদা জিয়ার জন্মদিন ঘিরে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা কিংবা কেক কাটা থেকে বিরত থেকেছে দল, যেটিকে রাজনৈতিক শিষ্টাচারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবেই গণ্য করে নেতাকর্মীরা। খালেদা জিয়ার 81তম জন্মদিন ও বিগত সব আন্দোলন সংগ্রামে হতাহতদের স্মরণ করে দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তারই অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বক্তব্যে নেতারা বলেন, এখনও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারাখানার সঙ্গে দায়ী তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এর জন্য আপোষের নেতৃত্বে তিনি অভিযুক্ত মাদক ডেমোক্রেসি হিসাবে। কিন্তু যত রক্ত ঝরুক, যত জীবনে যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। বিএনপি নেতাদের মতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নানান শঙ্কা ও সংশয় রয়েছে। আমরা সতর্ক সজাগ থাকব এবং কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয় এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে। যদি আমরা দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্তুষ্ট হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা অনুসরণে কর্মীদের প্রতি আহ্বান জানান শীর্ষ নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনায়ও দোয়া করা হয়। গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় সফরকালে কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি অন্তর্বর্তী সরকার। চীন, পাকিস্তানের পাশাপাশি ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখতে চায় দেশ, এমনটাও জানিয়েছেন তিনি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশ নেন তিনি। একই সাথে সই করেন 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ায় থাকাকালীন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ-কে একান্ত সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। During the uprising, put them into these 3 categories: the reform, and trial, and election.
সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর 1 বছর পার হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত 4টি লক্ষ্য পূরণের কথা ছিল, সেগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? প্রধান উপদেষ্টা জানান, যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে সরকার। We are on the way. It's not supposed to be absolutely complete at any time, but we are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. One was the reform. Lots of things to be reformed because the system that we had, the political system and also election system and so on, all rigged. ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। তাই গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনই এখন লক্ষ্য। তবে আশঙ্কা, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া ভোট হলে বাংলাদেশ আবারও ফিরবে পুরনো সমস্যাগুলো। Just imagine if we started with the election, we don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. প্রশ্ন করা হয় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নিয়ে। এছাড়া ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করে সিএনএ। Going to kind of get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. এ সময় ভারত, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার। Definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. We never said we don't want to have good relationship. Simply saying what are the problems. জাতীয় নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ জরুরি। এজন্য প্রয়োজন প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ দায়িত্ব পালন। লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি নির্ভর করে আইন বিধিবিধানের প্রয়োগ ও রাজনৈতিক দলগুলোর উপর। এমনটাই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার এবং জেসমিন টুলি। তাদের মতে ইসির বড় পরীক্ষা হচ্ছে আস্থাহীনতার দেয়াল ভাঙা। ভোটার নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন পছন্দের প্রার্থীকে, এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর 3টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। 24-এর 5 আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময় জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। তারা কোনো অন্যায় না করলেও ওই সন্দেহতা থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয় অপেক্ষা করছে। যেহেতু একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল অংশগ্রহণ করছে না, তার কর্মকাণ্ড কেমন হবে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না। এটা আমাদের কোনো চিন্তার মধ্যেও আসছে না, কিন্তু ভোটারের চিন্তার মধ্যে আসবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে, যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নিরাপদে আসবেন। এরই মধ্যে শক্তিশালী কমিশনের জন্য ভোট বাতিল, নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলের মতো বিভিন্ন বিষয় যুক্ত করে আচরণ বিধি প্রস্তাব করেছে ইসি, যা এখন অধ্যাদেশ হিসেবে জারির অপেক্ষায়। এগুলোর পাশাপাশি বিশ্লেষকরা জোর দিচ্ছেন সদিচ্ছার উপর। পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে যে আমরা দেশে সুষ্ঠু নির্বাচন চাই। বহিষ্কার করলাম, আমার দলের লোক না, এইখানে এইটুকু বলে ছাড় দিলে কিন্তু হবে না। এই দায়িত্ব পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। সরকার বড় অংশীজন। সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার মানে প্রশাসন। তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন না করে তাহলে কিন্তু সবচেয়ে কার্যকর, শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশনও
নিরপেক্ষ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বদিউল আলম মজুমদার ও জেসমিন টুলির মতে জনপ্রিয়তার দিক থেকে একটি দল এগিয়ে। এমন অবস্থায় সবাই যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অসময় যখন যুদ্ধটা বাধে তখন কিন্তু অনেক কিছু আনফেয়ার ঘটার সম্ভাবনা থেকে যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানোর সময় হেনস্থার শিকার হয়েছেন কয়েকজন। এ সময় 2-1জনকে মারধরও করেন সেখানে উপস্থিত জনতা। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে, সেজন্যই তাদের অবস্থান। ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর ভাঙা বাসভবনের সামনের সড়কের দুই পাশেই পুলিশের ব্যারিকেড। 15ই আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। তবে সকাল থেকে শ্রদ্ধা জানাতে সেখানে বিচ্ছিন্নভাবে উপস্থিত হন কিছু মানুষ। আগারগাঁও থেকে শ্রদ্ধা জানাতে আসা এক নারীকে জনতা ও পুলিশ ভেতরে প্রবেশ করতে দেয়নি। তার সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে সেখান থেকে তাকে বের করে রিকশায় তুলে দেওয়া হয়। ফুল দিতেছি বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আজকে 15ই আগস্ট। আজকে আমি ফুল দেবো এখানে, আমার ফুল গিলে ফেলাই দিচ্ছে। আমার ফুল কেন ফেলাইলো? আমার ফুল কেন ফেলাইলো? আমি কি মিছিল মিটিং করতে আইছি? তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। এক রিকশা চালক ফুল নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসেন। উপস্থিত সাধারণ মানুষের সাথে তর্কাতর্কির জেরে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। আমি সাধারণ একজন রিকশা চালক, আমি ঢাকা শহরে রিকশা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই, এটাই আমার বড় পরিচয়। এখন ঘরছে আমি একটা ফুলের তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে ভাই, আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ইনকাম 400 টাকা করতে পারি না ভাই। এই দেখেন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, তাছাড়া রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি বহুত কষ্টের টাকা দিয়ে ভাই ফুল কিনে নিয়েছি, আমি কোনো রাজনীতি কোনো দলের টাকা নিয়ে আসিনি ভাই। সাধারণ জনতার দাবি, যে স্বৈরাচারের পতন হয়েছে তাদেরকে আর ফিরতে দেওয়ার সুযোগ নেই। 16 বছর ফুল দিছেন, এখন আর ফুল দেওয়ার দরকার নাই। আপনি ফুল দেওয়ার আসছেন কেন? আমাদের নেতৃত্ব পালাইছে। সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েই তারা কিন্তু 32 নম্বরটা ভাঙছে। মহিলার মাধ্যমে ফুল দেয়া এক রিকশাওয়ালা, এক হুজুর, এদেরকে সামনে দিয়ে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেম। পুলিশ বলছে 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি। এটাই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ধানমন্ডি এলাকা থেকে সন্দেহজনকভাবে 6 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহের পাশ থেকে মিলেছে একটি চিরকুট, তাতে উল্লেখ রয়েছে ঋণের কারণে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত শেষে বেরিয়ে আসবে রহস্য। পবার বামুনশিকড় গ্রাম মিনারুলের বাড়ি জুড়ে চলছে আহাজারি। পরিবারের 4 সদস্যর মৃত্যুতে শোকস্তব্ধ পাড়া প্রতিবেশীরাও। স্বজনরা জানান, মিনারুলের পরিবারের 2 সন্তান আর স্ত্রী। সকালে অনেক ডাকাডাকির পরও কারো সাড়া শব্দ মিলছিল না। দরজা ভেঙে ভেতরে ঢুকে 4 জনেরই মরদেহ দেখতে পান তারা। তাদের মধ্যে 3 জনই পড়েছিলেন বিছানায়, আর মিনারুল ঝুলছিলেন রশিতে। রাত্রিরে ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি, এনে সকালবেলা উঠে ডাকছি, মানুষ নাই। চাতাল দুইটি দেখছি, আমার বেটা ঋণ পাতি ছিল, ক টাকা যে ঋণ করেছে আমার ভুলেন। দরজা চারিদিক বন্ধ, আমি দরজা বাইরেছি, দরজা ভাঙি বাইর করছি, আমার বেটা লটকিছে চাতাল দুটি। মরদেহগুলোর পাশেই পড়েছিল চিরকুট, তাতে লেখা ঋণ ও অভাবের জন্যই স্ত্রী এবং 2 সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল। স্বজনরা জানান, ঋণ শোধ করতে এর আগে জমি বিক্রি করেছিলেন মিনারুল। পাশাপাশি তিনি মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন বলেও জানান স্বজনরা।
ঋণের টাকা পয়সা 5 বছর আগে এরকম ঋণ ছিল শুনেছি, শুনে 5 বছর আগে ওর মা বাপেরাও মাটি বেচে 1.5 লাখ টাকা দিয়েছে, আমি 60,000 টাকা দিচ্ছি। কিস্তি মিস্তি ধার ধর করে চলতে চলতে ধার দেন। আর বাবা দিক ধরে কদিন ধরে টাকা, আর আব্বা পায়নি। মেলা মানুষের কাছে কথা রাইতে বলে কেউ মোবাইল করে বিলে যে তোর আব্বার সাথে গেছিল টাকা দিল না, তারপর থেকে আর বলে কার সাথে কথা হয়নি। ধার লোনের টাকা লাভেরপুর লেয়, লাভেরপুর বাড়তেই থাকে। শাশুড়িতে বিক্রি করে মাটি টাকা দিয়েছে, বাপে বিক্রি করে মাটি বিক্রি করে টাকা দিয়েছে, তাও শোধ হয়নি। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আরএমপি কমিশনার জানান, তদন্ত শেষে বেরিয়ে আসবে রহস্য। চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ভোগান্তি থেকে মুক্তি মেলেনি নদী তীরবর্তীদের। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত কুষ্টিয়া আর চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। ডুবে আছে কুড়িগ্রামের চরাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি। বিপদসীমা সমানে বইছে দুধকুমার নদের পানি। তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রে পানি কিছুটা কমলেও এখনও তলিয়ে নদী তীরবর্তী নিচু এলাকা। আর কয়েকদিন পানি থাকলে সব ক্ষেত নষ্ট হয়ে যাবে, আমার অনেক ক্ষতিতে পড়ে যাবো। হাঁস মুরগি গরু ছাগলে খুব অসুবিধায় আছি, আর 2-4 দিন থাকলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি। হাট বাজার করতেছি নৌকা দিয়ে। টানা 2 দিন ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তার পানি। ভোগান্তি কমেনি উঁচু এলাকায় আশ্রয় নেওয়া মানুষের, এখনও মুক্তি মেলেনি জলবন্দী অবস্থা থেকে। নিমজ্জিত ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের অন্তত 20টি গ্রাম ও নিম্নাঞ্চল। জলমগ্ন অন্তত 7,000 পরিবার। পানির চাপে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। 2-1 দিন অবস্থান করার পর নেমে যাওয়ার পরে এখানকার আমন চাষিরা তারা ধান লাগাইছে, ধানগুলো সব পলিতে নাই মিশিয়ে গেছে। পদ্মার পানি বেড়ে প্লাবিত কুষ্টিয়ার দৌলতপুরের 4 ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 40,000 মানুষ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। ডুঙ্গাতে আমরা পার হয়ে আসলাম, এখন আমাদের রইল মেডিকেলে যাওয়ার সমস্যা। আমরা এখনো ডেন্টাল লেভেল থেকে প্রায় 86 সেন্টিমিটার নিচে আছি। তো আমাদের ফ্লাড ফোরকাস্টিং এর রিপোর্টে দেখা যাচ্ছে যে আগামী 5 দিন পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা নাই, পানি স্থির থাকতে পারে আর কি। পদ্মা আর মহানন্দার পানিতে ডুবেছে চাঁপাইনবাবগঞ্জের নিচু এলাকাও। সেই সাথে কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আগামী 2 দিন পানি কমার পর আবারও দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নিজ জেলা মাগুরায় যান তিনি। অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরই মধ্যে সম্পৃক্ত সব দপ্তর কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ দেখতে পাবে জাতি। ম্যান্ডেট নিয়ে জনগণের দুয়ারে যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারোর সংশয় থাকলে সেটি কেটে যাবে তখনই। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফেব্রুয়ারির এই রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন, এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। সিলেটের সাদা পাথর থেকে লুট হওয়া
পাথরের 1 লাখ ঘনফুট এখন পর্যন্ত উদ্ধার করা গেছে, যদিও লুট হয়েছে 1.5 কোটি ঘনফুট পাথর। যেসব পাথর এরই মধ্যে চূর্ণ করা হয়ে গেছে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে প্রশাসন, যদিও অভিযানের সময় মিলগুলোতে কাউকে পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থেকে উদ্ধার করা হয় 40,000 ঘনফুট পাথর। 2 দিনে সিলেট থেকে উদ্ধার হয়েছে আরও আনুমানিক 60,000 ঘনফুট। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে সাদা পাথর স্পটে পর্যটকদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। ভয়াবহ পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। সার্ভার জটিলতা কাটিয়ে ঢাকা মহানগর পুলিশের 50টি থানায় সবগুলোতেই শুরু হয়েছে ঘরে বসে অনলাইন জিডির সেবা কার্যক্রম। দুর্ভোগ ছাড়াই জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতেই এই সুবিধা চালু করেছে ডিএমপি। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। ভোগান্তি এড়াতে সারা দেশে অনলাইনে জিডি করার পদ্ধতি চালু হয় 2023 সালের 21 জুন। তবে শুরু থেকেই সার্ভার জটিলতায় মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এমন বাস্তবতায় 5 আগস্টের পর প্রধান উপদেষ্টা নির্দেশ দেন দেশের সকল থানায় নির্বিঘ্নে অনলাইনে জিডির সুবিধা চালু করার। এরই মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের সকল থানায় চালু হয়েছে অনলাইন জিডি সেবা। এটা আমাদের জন্য অনেক উপকারীও, যেহেতু আমাদের থানায় দৌড়াদৌড়ি করার জন্য এরা হয়রানি হচ্ছে না। একটা যেমন থানায় আসলে মনে করেন দাঁড়ায় থাকা বা এরকম কিছু, ওগুলো তো অনলাইনেই আমাদের হয়ে যাচ্ছে। সেদিক দিয়ে আমরা একটা ভালো সুবিধা পাচ্ছি। এটা সবার জন্য সুবিধা হবে, কেননা ঘরে বসে যদি একটা জিডি এন্ট্রি করা যায় তো এটা তো সব থেকে বেটার। আগে অনলাইনে হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সহ ঝামেলাহীন ঘটনার জিডি করা যেত, এখন সকল ধরনের জিডি করা যাচ্ছে। যদিও রাজধানীর থানাগুলোতে অনলাইন জিডির প্রভাব পড়তে শুরু হয়নি। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানালেন, মানুষ নানান অভিযোগ নিয়ে সরাসরি থানাতেই আসছেন। অনলাইনে করতে গেলে দেখাচ্ছে সেটা আমি নিজেভাবে ওইভাবে করতে পারতেছি না, তবে এখানে এসে যদি করি পুলিশের সাথে একটা পরামর্শ করে ওটা একটা সাজেশন দিল, ওইভাবে করলেই, তবে থানায় এসে জিডিটা করলে সবথেকে আমি মনে করি সবথেকে বেটার। অনলাইনে জিডি করতে পারলে তো ভালো, এটা হ্যাঁ, হয়রানিটা মানে আসা যাওয়ার একটা ইয়ে আছে। মামলা নিতে পুলিশের অনীহাসহ নানা অভিযোগ এড়াতে এমন পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা। এটি একটি ভালো উদ্যোগ, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই যে সবসময় পুলিশের সেবা পেতে হলে থানায় যেতে হবে, বিষয়টি এরকম নয়। এখন প্রযুক্তির সময় কেউ ঘরে বসেও যদি সে পুলিশি সেবা পেতে পারে এবং সেই পাওয়ার সুযোগটি থাকা উচিত। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে এই সেবার প্রতি মানুষের যেরকম আগ্রহ বাড়বে। অনলাইন জিডি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে, তবে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন এমনিতেই বাংলাদেশে ভুয়া মামলার সংখ্যা বেশি, তাই তারা হয়রানির আশঙ্কা করছেন এমন কর্মসূচিতে। পুলিশ যেন যাচাই বাছাই করে মামলা নেয় সেই ব্যাপারে তারা তাগিদ দিয়েছেন। যদিও পুলিশ বলছে মিথ্যা অভিযোগ ও কাউকে হয়রানি করতে জিডি করার বিষয়টি বিবেচনায় রেখেই কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে ফৌজদারি কার্যবিধির সংশোধনী আনা হয়েছে, সেখানে যদি কোনো মামলায় কারো সম্পৃক্ততা পাওয়া না যায়, মামলা তদন্তকালীন সময়ে তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার একটা প্রবিধানও সংযুক্ত করা হয়েছে। অতএব এই যে অনলাইন জিডি বলেন, মামলা বলেন, কাউকে যদি হয়রানিমূলকভাবে সংযুক্ত করা হয় বা কারো বিরুদ্ধে অনর্থক অহেতুক অভিযোগ আনা হয়, সেক্ষেত্রে তার কিন্তু একটা রক্ষা কবচ রয়েছে। থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করতে গিয়ে অস্বস্তিতে পড়েন অনেকেই, তাই অনলাইন জিডি চালুর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা দিতে চায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তান পরমাণু হামলার হুমকি দিলে তার কঠোর জবাব দেবে ভারত, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন মোদী। বলেন, পারমাণবিক হামলা করা নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করে আসছে পাকিস্তান, এটি কোনোভাবেই সহ্য করা হবে না। সিন্ধু নদের পানি পাকিস্তানের সাথে ভাগাভাগি করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মোদী। বলেন, পানি বন্টনে একটি প্রক্রিয়া নির্ধারণের জন্য 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর এই চুক্তি স্থগিতের কথা জানায় ভারত। কৃষকদের স্বার্থের সাথে আপোষ করা হবে না বলেও জানান মোদী। অপারেশন সিন্দুরকে সিন্ধু পানি চুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের পানির উপর অধিকার কেবল ভারত এবং তার কৃষকদের।
আমরা পাকিস্তানের পারমাণবিক হামলার হুমকি সহ্য করব না। ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। আর্মি রকেট ফোর্স নামের সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং। গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই। ভারতীয় ভূখণ্ডে ফাতাহ মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান। এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিল ইসলামাবাদ। চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এই সংযোগ পাকিস্তানি সামরিক বাহিনী। আজ ইস মৌকা পর मैं পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি। আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এই ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইল ফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। জঙ্গি সলাহিয়ত কো মজিদ মজবুত। ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে সামরিক বাহিনীর এই ইউনিট, যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা, যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই পাল্লা দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ পাকিস্তান ও ভারত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।